প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব, দাবি অর্থ উপদেষ্টার। ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বের হতে চায় সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার ভাবনা উচ্চাভিলাষী, মনে করে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ, জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। সরকারের স্থায়িত্বের জন্য ৭০ অনুচ্ছেদ প্রয়োজন, ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অভিমত। প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তন সম্ভব নয়, আইন উপদেষ্টার মন্তব্য। শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফেরানোর ব্যাপারে শিগগিরই অগ্রগতি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের। চানখারপুল হত্যাকাণ্ডে ৪ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব, এমন দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই বাজেটের ধরন কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। আর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ এই বাজেটকে শতভাগ বাস্তবায়নযোগ্য, বাস্তবমুখী বাজেট বলে উল্লেখ করছেন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, দেশের দুঃসময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে বড় ক্ষতি হতো অর্থনীতির। প্রায় নষ্ট হয়ে যাওয়া বহু প্রতিষ্ঠানকে খাদের কিনার থেকে টেনে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় সীমিত সম্পদ দিয়ে তৈরি করা হয়েছে নতুন বাজেট। ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে। ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম। আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্টটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। পরিকল্পনা উপদেষ্টার সরল স্বীকারোক্তি, আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু করা চলমান প্রকল্পের বিড়ম্বনায় হাতে নেওয়া যায়নি নতুন সবুজ প্রকল্প। পুরনো প্রকল্পের অনিয়ম দুর্নীতি ধরাতেই আপাতত তুষ্টি তার। এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা, এটা কি থামিয়ে দেব এখন, নাকি আরও ৩,০০০ কোটি টাকা দিয়ে এটাকে ঠিকঠাক করে চলব? এটা তো প্রচণ্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবেও পারা খুব কঠিন। তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। অন্য উপদেষ্টারাও জানান, নতুন বাজেট অপচয় অসঙ্গতি কমানোর বাজেট। পাচারকারীরা খুব ধূর্ত হওয়ায় এখনও ফেরত আনা যায়নি পাচারকৃত অর্থ। তবে ভালো কাজ নয় জেনেও সুযোগ দেয়া হয়েছে কালো টাকা সাদা করার শর্তযুক্ত সুযোগ। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। এর মানে এই না যে অন্য কেউ প্রশ্ন করতে পারবে না, অন্য অথরিটিরা প্রশ্ন করতে পারবে। এবং এই টাকাটাও স্যার আমরা দ্বিগুণ করে দিয়েছি। আগে যা ট্যাক্স দিতে হতো এবার ডাবল দিতে হবে। আরেকটা করেছি যেটা আগে ছিল না, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে, এখানে প্রায় আমরা 5 গুণ বাড়িয়ে দিয়েছি। বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সহানুভূতির মনোভাব নিয়ে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঘোষিত বাজেটের অর্থনৈতিক দিকগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ একেবারে বন্ধ করা উচিত। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। আর্থিক পদক্ষেপের মাধ্যমে প্রতি বছর জাতীয় বাজেট পেশের পরের দিন সিপিডি বাজেট নিয়ে তাদের পর্যালোচনা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর হোটেলে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করা হয়। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, ঘোষিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশা পূরণের জায়গায় হতাশাজনক। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। আমরা আশা করব যে সেটা বাস্তবায়ন হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ইতিমধ্যে বলেছি যে সেগুলো অর্জন করা কিন্তু
কষ্টকর হবে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যেটা রাখা হয়েছে 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়। রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সংশয়ের কারণ আছে বলছে সিপিডি। আমাদের অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আমাদেরকে এটাকে আরও এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। সেইটার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা তো আমরা এই সংস্কারও করতে পারলাম না। আর এনবিআরকে যে একটা বড়ভাবে আমরা একটা তাদেরকে পুনর্গঠন করে একটা উদ্যোগের মধ্যে নিয়ে যাব, সেটাও তো আমরা করতে পারিনি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে সিপিডি। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে। এটার মাধ্যমে হচ্ছে যে বৈষম্য সৃষ্টিরও একটা হাতিয়ার। যে এই যে জুলাই আন্দোলন হলো সেটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। ব্যক্তি শ্রেণী করমুক্ত আয়সীমা আসছে অর্থ বছরেই 3,75,000 টাকা করা হলে সাধারণ মানুষ উপকৃত হতে বলে মনে করে সিপিডি। বিবেচনা করে গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিবেচনা করি তাহলে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তার মতো ইস্যু ছাড়া অন্য বিষয়ে সংসদে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ রেখে সংবিধানের 70 অনুচ্ছেদে প্রয়োজনীয় সংস্কার আনার পক্ষে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করেছে বিএনপি, আর পক্ষে মত দিয়েছে জামাত ইসলামী ও এনসিপি। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার লক্ষ্যে 30টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় মঙ্গলবার দ্বিতীয় দিনের বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে সকালে বৈঠকটি শুরু হয়। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি ও এবি পার্টি সহ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। কমিশনের পক্ষে সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ জানান, ঐক্যমত্য পৌঁছাতে সব দলের সাথে এবার একসাথে বসেছে কমিশন। 3টে বা 4টে বিষয় নিয়ে আলোচনা করবে যতটা সময় প্রয়োজন হয়। আমাদের লক্ষ্য হচ্ছে এই 3টে বা 4টা বিষয় এক জায়গায় আসা। সংবিধানে 70 অনুচ্ছেদ বাতিল, নিম্নকক্ষে 400 আসন, তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমা, জাতীয় নির্বাচনে নারী আসন 25% ও স্থানীয় সরকার নির্বাচনে 33%। এই 4টি বিষয় আলোচনা চলে দিনভর। প্রথম ভাগের আলোচনা শেষে নিজ নিজ দলের অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। অধিকাংশ দলই শর্ত সাপেক্ষে সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের পক্ষে। বিএনপি বলছে, অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা ইস্যু ছাড়া অন্য বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে মতামত দিতে পারবেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের বেশি নয় ও তাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মতামত দেয় দলটি। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে জামায়াত ও এনসিপি। তবে অধিকাংশের মতামতে আগে যে 3টে বিষয় বললাম, আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা বেশিরভাগ, সেটা কয়েকটা দলের। সংবিধান সংশোধন ইস্যুটা আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্টে 70তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে, এটি আমাদের দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা, হবে কিনা এটা সংসদ সদস্যের জন্য, এটা আরও আলোচনা দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে
যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদকে গণতন্ত্রের অন্তরায় দাবি করে বাম দলগুলো এই অনুচ্ছেদের বিলোপ চেয়েছে। সে কারণে ৭০ অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। ঈদের পর এই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংবিধানের ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় শেখ হাসিনার ব্যাপারে পরবর্তী করণীয় 19 জুলাই ঘোষণা করবে আদালত। গালমান শফির রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির সে সময়ের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। পরে একই বছরের 12 মে বিপর্যস্ত অবস্থায় তাকে পাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। আটক করে স্থানীয় পুলিশ। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশে ফেরেন বিএনপির এ নেতা। চাঞ্চল্যকর এই ঘটনায় মঙ্গলবার নিজের অপহরণ ও গুম হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সালাউদ্দিন। অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনকে। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, বরং পুরো জাতির আকাঙ্ক্ষা। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে। এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিগত 15-16 বছরে 7188 জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আদালত অবমাননার দায়ে সমন জারির পরও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্ত 19 জুন। গত 26শে মে দুটি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্ধার একজন নেতা শাকিল আহমেদ, তারা যেন আদালতে উপস্থিত হয়ে তারা যে সমস্ত আদালতকে অবমাননাকর, আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া, হত্যার হুমকি দেয়া, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার যে হুমকি দিয়েছেন, যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্প্ট। এছাড়া চানখারপুলে 6 ছাত্র হত্যা মামলায় বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 পলাতক আসামিকে হাজির হতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 22 জুন। আগামী 22শে জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, যারা না বুঝে সরকারের সমালোচনা করছেন তাদের মানসিকতার সংস্কারের প্রয়োজন। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন আইন উপদেষ্টা সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। আলোচনা প্রাধান্য পায় ফৌজদারি আইনের নানা দিকগুলো। প্রস্তাব আসে 100 বছরের পুরনো উপনিবেশিক বিভিন্ন আইন সংশোধনের। নিম্ন আদালতে দিয়ে দিচ্ছে রায়, আমাকে নিয়ে দিচ্ছে কন্ডেম সেল। আপিলের ডিভিশন চাইতে লাগে 22 বছর থাকে আমি কন্ডেম সেলে, এরপরে পাচ্ছি খালাস। একটা বিধান বের করেন স্যার, সবাই চিন্তা ভাবনা করে। এতে দিলেন দি অ্যাকিউজড অ্যান্ড হিজ অ্যাডভোকেট থাকতে পারবেন, দি পাবলিক প্রসিকিউটর হোয়ার অ্যাপ্লিকেবল থাকতে পারবেন, অ্যান্ড দি ভিকটিম অর কমপ্লেনেন্ট রাখলেন। তাহলে ভিকটিম অ্যান্ড কমপ্লেনেন্টের লয়ার থাকতেছেন না, এই জায়গাটা তাদেরও তো থাকার একটা অপশন থাকা দরকার। আপনি যে একটা ওয়ার্ড করে দেবেন, যেটা আগে যারা যেই
আইন ল এনফোর্সমেন্টের যে পুলিশের যে ক্ষমতা ছিল এটাকে ওভার করা হচ্ছে, তাহলে আমি মনে হচ্ছি হিউম্যান রাইটস ভায়োলেট হলো, মানুষের অধিকার কিন্তু আরো লঙ্ঘিত হয় মনে করি। সভা শেষে সংস্কার নিয়ে নানা মহলে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। অনেকে বলে যে এরকম আপনারা তো এত সংস্কার প্রস্তাব আমরা করে দিচ্ছি, কই কিছুই তো হচ্ছে না। আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার কাজ শুরু করেছি। যেমন আপনারা আজকে সেমিনারে দেখেছেন, আমরা বলেছি আমরা সিপিসির অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা সাইবার সুরক্ষা আইনের অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছি, আমরা পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে বিধান চেঞ্জ করেছি, আমরা জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের বিধিমালা যে সেটা চেঞ্জ করতে যাচ্ছি। আমরা খুব অচিরেই লিগাল এইড সার্ভিস অ্যাক্ট আছে এবং সিআরপিসি আপনারা আজকে শুনলেন সেটা করতে যাচ্ছি। গুম আইনের উপর 2টা কনসালটেশন হয়েছে। এই যে কয়েকটা আইনের কথা বললাম, এগুলি কিন্তু আগামী 1 মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। উপদেষ্টা জানান, সরকার আইন ও বিচার ব্যবস্থায় এমন সংস্কার করে যেতে চায় যেন আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। আরও আগে হতে পারে, আমি একটু টাইম নিয়ে অগাস্ট। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। তারা কোনো প্রতিক্রিয়াও জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে পুশিন বন্ধে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে, পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়নে অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথের আয়োজন করা হবে জানান ইশরাক হোসেন। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ঈদে নগরবাসীর সেবা ও জনভোগান্তি বিবেচনায় আন্দোলন আপাতত শিথিল করা হয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সকাল থেকেই চলছিল অবস্থান কর্মসূচি। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিক্ষোভকারীরা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আদালত যখন রায় দেয় তখন সরকার যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না, স্বভাবত কারণেই আমাদের প্রশ্ন জাগবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে। সেটা হল আসিম মাহমুদ সাহেব। এই আসিম মাহমুদ সাহেবের কালো হস্তক্ষেপের, কালো হাতের ছোবলের জন্য আজকে আমরা নগরবাসীরা অতিষ্ঠ হয়ে আছি। বৈধ মেয়রকে সে দিচ্ছে না, অথচ আসিফ ভুঁইয়ার পিএস সে শত শত কোটি দুর্নীতি লুপাট করতেছে। এখন সে বাইরে যাচ্ছে, এখন ধরা খাওয়ার পরে তাকে সাসপেন্ড করতেছে কেন? সে কি জানে না তার অনুমতি তাতে কি হয় নাই? মনে করছি নগরবাসী হিসেবে আজকেই ইশরাক সাহেবের ওতটা নিয়ে নেওয়া উচিত। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হই, আমরা সভ্য নাগরিক হই, সভ্য গণতান্ত্রিক দেশ আমরা প্রতিষ্ঠিত করি, আইনের শাসন প্রতিষ্ঠিত করি। তাকে ওত নেওয়ার মাধ্যমে জাতিবোধহয় একটি কলঙ্ক থেকে মুক্ত হবে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে বেলা 3টার দিকে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক হোসেন বলেন, সরকার আইন, আদালত ও সংবিধান কিছুই মানছে না। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জনভোগান্তি বিবেচনায় কর্মসূচি আপাতত শিথিল করার ঘোষণা দিয়ে নগর ভবন থেকে বের হওয়ার সময় ইশরাক হোসেনকে জনতা অভিবাদন জানান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, গত 15 বছর শেখ হাসিনার আমলে মানুষের অধিকার আদায়ে বিএনপি যেমন মাঠে ছিল এখনো ঠিক একই কারণে মাঠে আছে। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণাও দেন তিনি। শেখ হাসিনা সরকারের মামলা, হামলা, খুন, গুমের মধ্য দিয়ে বিএনপি যে রক্তের পাটাতন তৈরি করেছিল সেই পাটাতনই হয়েছে 24-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর বংশাল এলাকায়
নয় ওয়ার্ড বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি কখনোই নাম গোপন করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, অনেকেই এখন বিএনপিকে আন্দোলন শেখাতে চায়। গত ১৫ বছর তাদের অবস্থান কি ছিল সেই প্রশ্ন রাখেন ইশরাক হোসেন। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিবাদের শাসন ব্যবস্থায় শুধু রাজনীতি ধ্বংস হয়নি, ব্যবসা বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এবারের বাজেটে তা পুনরুদ্ধারের কোনো চেষ্টা দেখা যায়নি। আরও জানান, দেশের মানুষ মনে করেছিল গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে বাজেটে ধনী গরিবের আয় বৈষম্য কমে আসবে, কিন্তু বাজেটে তেমন আশানুরূপ পরিবর্তন দেখা যায়নি। রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট। খামার ও দেশীয় সব ধরনের গরুই উঠেছে হাটে। ঘুরে ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। পছন্দ হলে কিনেও নিচ্ছেন কেউ কেউ, তবে এখনও ক্রেতা সমাগম তেমন হয়নি বলে জানান ব্যবসায়ীরা। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ঢাকার হাটগুলোতে পশু বিক্রি শুরু হয়েছে। এবার ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে কোরবানি পশুর হাট বসেছে ২১টি। রাজধানীর তেজগাঁও কলোনি বাজার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে অস্থায়ী কোরবানি পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু এসেছে। খামারের বড় গরুর পাশাপাশি মাঝারি ও ছোট দেশীয় গরুও উঠেছে হাটে। তবে হাটে পর্যাপ্ত পশু থাকলেও অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। আমাদের আসলে আমাদের নিজস্ব ফার্মের গরু এগুলা। এই যে রাজা দেখতেছেন, এই রাজার দাম ধরছি আমরা ৭.৫ লাখ টাকা, আর এটার নাম হচ্ছে মন্টু, এটা ধরছি আমরা ৬.৫ লাখ টাকা দাম। আমাদের মনে হয় অনেক টাকা লস। এখন আল্লাহ দিলে সামনে আর 2টা দিন আছে, এই 2টা দিনের ভিতরে আল্লাহ দিলে আমাদের কিছুদিন দেয়, তাহলে মনে হয় আল্লাহ ছিল ওইটা দিয়ে আমরা মনে হলো চলে যাবো। দাম দর হয় যে গরু আমার দেশের বাড়ি থেকে ১,২০,০০০, এখানে ৮০, ৯০, ১০০, ১০৫ চালান দাম হয় না, তাই জন্য গরু ছাড়ি নেই। হালচাল বুঝতে এরই মধ্যে হাটে ঢু মারতে শুরু করেছেন ক্রেতারাও। গরু তো আসলে আমরা পছন্দ বা বাজেট দিয়ে, পছন্দ একটা হিসাব আছে, কিন্তু বাজেট দিয়ে তো আর গরু কেনা সম্ভব হবে না আর কি। অনেক সময় বাজেটে হয় না আর কি। তাই ওই হিসেবে আমরা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ যে একটা মোটামুটি টাইপের একটা গরু নেওয়ার জন্য। এখন দুটি কিনতে পারে নেইকা, আর যারা গরু নিয়ে আসছে ঢাকায় এরা মোটামুটি এখনো দাম ছাড়তেছে না। এদিকে রাজধানীর পশুর হাটগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বের হন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় দেশীয় গরু কেনাবেচায় সবাইকে উৎসাহী হওয়ার আহ্বান জানান। দেশীয় জাতের গরুগুলো যেগুলো আছে সেগুলোর দিকে একটু আপনারা ফোকাস করবেন, তাহলে মানুষ যেন উৎসাহিত হয়। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে হাট ও তার আশেপাশের সড়কের নিরাপত্তা ব্যবস্থা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রস্তাবিত জাতীয় বাজেট বিপ্লবী না হলেও ব্যবসা ও জনবান্ধব, দাবি অর্থ উপদেষ্টার। ঋণ পরিশোধের দুষ্টচক্র থেকে বের হতে চায় সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার ভাবনা উচ্চাভিলাষী, মনে করে সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। সরকারের স্থায়িত্বের জন্য ৭০ অনুচ্ছেদ প্রয়োজন, ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অভিমত, প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে সংবিধান পরিবর্তন সম্ভব নয়, আইন উপদেষ্টার মন্তব্য। শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফেরানোর ব্যাপারে শীঘ্রই অগ্রগতি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সালাউদ্দিনের। চানখারপুল হত্যাকাণ্ডের ৪ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews।